মাইলট, জনাব বদরুদ্দিন উমরের জবানবন্দি যেটা যেটা তদন্ত সংস্থার কাছে জবানবন্দি, এই বইটার এটার পেজ 8 আছে, যেটা এক্সিবিট 93। আমি এটা একটু প্লেস করে দেব। পেজ 8। সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশের একটি ব্যতিক্রমী ঘটনা। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি এবং ব্যাপকতার গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি। বাংলাদেশ নিজেই একটি গণ অভ্যুত্থানের দেশ। 1952, 1969, 1990 সালের ঘটনাগুলো তার উদাহরণ। তবে এই সব গণ অভ্যুত্থানের মধ্যে 2024 সালের গণ অভ্যুত্থান ছিল সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে রূপান্তরমূলক। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল। 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছিল। 1990 এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন, এমন পলায়নপর সরকার বা দল দেখা যায়নি। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি শুধু নন, তার মন্ত্রিসভা, দলের কেন্দ্রীয় নেতারা, এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায়। এইরকম ব্যাপক দলীয় পতন, আতঙ্ক এবং আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন আর দেখা যায়নি। এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথভাবে শেখ হাসিনার পালানোর পরদিন থেকেই সারা দেশে শেখ মুজিবের মূর্তি এবং মুরাল সাধারণ মানুষ নিজেরাই ভেঙে ফেলে। কেউ কোনো নির্দেশ দেয়নি, তবু এটি ঘটেছে। এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ, যার বহিঃপ্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় হয়েছে। বহু বছর ধরে নির্যাতিত, অবদমিত এবং জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে। শেখ মুজিব নিজেই একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, সিরাজ শিকদার কোথায়, যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ। কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরেই আগস্টে, যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায়। এভাবে ইতিহাসের অনেক সময় ঘটনাগুলো পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে। এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি, তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে। ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে, কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয়। এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ছাত্রদের ভূমিকা। তারাই এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে, কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা, সাহস এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল। আওয়ামী লীগ শাসন আমলে শেখ হাসিনা বড় বড় ধরনের অপরাধ করেছে, আর শেখ হাসিনাকে এই সময়ে ভারত সমর্থন দিয়ে গেছে। সে দীর্ঘদিন ভারতে থাকার সময়ে সেখানে ভারতের সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার যে গভীর সম্পর্ক ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে, সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শান্তি, সেখানে জ্বলে শাস্তি। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি, সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটা শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি, ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না। আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কিনা সেটা প্রশ্ন না, তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না। তারা এমন ভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে, এরকম একটি সংগঠিত প্রচারণা চালাবে। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন, এগুলো প্রতিটা সে ম্যানিপুলেট করেছে। এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র, সবকিছুর উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। প্রথম থেকে শেখ হাসিনা ঠিক করেছিলেন যে নির্বাচন নিয়ন্ত্রণ করবেন। সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয়। অথচ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিলেন, সংশোধনী এনেছিলেন। কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না। 2009 সালে ক্ষমতায় এসেই তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, কারণ তিনি বুঝেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না।
সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে।